আপনারা যারা লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করবেন। গতকালকের বিষয়বস্তু নিয়ে সামান্য সংক্ষিপ্ত একটা লাইভ করছি। কিছু বিষয় আপনাদের জানা আমার মনে হয়েছে দরকার বা আমার জানানো দরকার, সেই জন্যই মূলত লাইভে আসা। কারণ কালকের আলোচনার পর কিছু তর্ক বিতর্ক আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেটা আমার মনে হয় অবশ্যই ক্লারিফাই করা দরকার আমাদের প্রত্যেকের। একটু সময় নিয়ে তারপরে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, একটু সঙ্গে থাকুন। আলোচনা একটু পরেই আমি করব। আচ্ছা, বলে রাখি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন, আমি কোশ্চেনগুলো দেখে নেব। এক মিনিট একটু সময় দেবেন প্লিজ। আচ্ছা, শুরু করা যাক। মোটামুটি অনেক রাত্রি হয়েছে, বেশি সময় নেব না। কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, লাইভ চলাকালীন আমি কোশ্চেনগুলো দেখে নেব। বিষয় হলো, গতকালকে অনেকেই যখন আমরা ফিরে আসি মিটিং থেকে, আমি শেষের দিক থেকে বলছি, অনেকেই বেরিয়ে গেছিলেন ম্যাক্সিমাম জন পিটিশনারদের মধ্যে থেকে। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, কারণ কালকে অনেকটা এরকম হয়ে গেছে যে এটা ডিউটি আওয়ার আমরা পালন করেছি, এরকম অনেকের কাছে সেটা মনে হয়েছে। হয়তো 11টা বা 12টার সময় আমরা গেলাম, 5টার সময় রিটার্ন করলাম বা 6টার সময় রিটার্ন করলাম। ব্যাপারটা এরকম হয়েছে, কারণ যতজন লোক শুরুতে ছিল তার 5 ভাগের 1 ভাগ লোক হয়তো শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বা তারও কম হতে পারে। এটা হয়তো আপনারা যেমন সবার কাছ থেকে আশা করেন, বাকিরাও কিন্তু আপনারা যাদের কাছে আশা করেন তারাও কিন্তু আপনাদের কাছে কিছু না কিছু আশা করে। সেই জন্য মনে হয় প্রত্যেকের থাকাটা দরকার ছিল, শেষ পর্যন্ত ছিলেন না। সেটা হয়তো আপনাদের ভুলও হতে পারে। এটা যদি সবাই আসতে পারেনি, কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু কালকে এসেছিলেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এখন লাভ নেই। আসল যে বিষয়বস্তু সেটা হলো যে আপনারা জেনে গেছেন যে ভেতরে গিয়ে কি হয়েছে। মূলত সেখানে 24 জনের প্রতিনিধি দল উপস্থিত ছিল, যদিও সংখ্যাটা বেশি। আমার এখানে একটা ছোট্ট বিষয়, আমার ব্যক্তিগত মতামত, যে একটা আলোচনায় 25 জন 30 জন গিয়ে আমার মনে হয় একটা সুশৃঙ্খল আলোচনা করাটা সত্যিই খুব কষ্টকর। এক্ষেত্রে আমাকে বললে আমি হয়তো বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। যদি আগে থেকে একটা প্ল্যান করা থাকে তাহলে সেটা আমার মনে হয় খুব ভালো হয়। সংখ্যায় বেশি হলেও, যদি কম হয় তাহলে আলোচনাটা ভালো করা সম্ভব হয়, আর বেশি হলেও যদি আগে থেকে একটা ম্যাপ বানানো থাকে যে কে কি বলবে এবং কারা কারা যাবে, তাহলে সেটা মনে হয় আলোচনাটা আরও ভালো হতো। যদিও আলোচনা যে খারাপ হয়েছে সেটা নয়। যাই হোক, চিফ সেক্রেটারি সেখানে আমাদেরকে 10 মিনিট টাইম দিয়েছিলেন। সেই 10 মিনিটে উনি বলেছিলেন আমাদের সঙ্গে ওনারা আছেন, দেখবেন, রিভিউটা চেষ্টা করবেন, এবং ওনার আরও একটা আলোচনা রয়েছে, সেই জন্য উনি সেখানে আমাদের সঙ্গে ছিলেন না, যেটা উনি বলেছেন, এবং বেরিয়ে গেছেন। পরবর্তীতে শিক্ষা সচিব ছিলেন আমাদের সঙ্গে পুরোপুরি। সেক্ষেত্রে আমাদের
যে সমস্ত দাবিগুলো ছিল সেগুলো সেখানে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকেই দাবিগুলো উপস্থাপন করেছে। যেখানে মূল যে দাবিটা ছিল যে শুনছি আমাদের ভালো কে চাই সেটা জানা আমাদের খুব দরকার। দেখুন, এখানে আপনার কোশ্চেনের উত্তর আমি অবশ্যই দেব, কোশ্চেনের উত্তর অবশ্যই দেব, কারণ কমেন্ট যেহেতু করেছেন, আপনারা যে কমেন্টগুলো করবেন আমি প্রত্যেকটা কমেন্টেরই যেটা আমার কাছে তথ্য রয়েছে তার উত্তর আমি অবশ্যই জানাবো। যেটা প্রতিটা পিটিশনারের একটা দাবি ছিল যে আনটেন্টেড সার্টিফাইড লিস্ট, এবং সেটা প্রত্যেকেই সমর্থন করেছে। আপনারা যারা বাইরে ছিলেন আপনারা প্রত্যেকে সেটাকে সমর্থন জানিয়েছেন, এবং ভেতরে যারা ছিল কেউ সে ব্যাপারে দ্বিমত প্রকাশ করেনি। একটা দাবিতেই প্রত্যেকে অনার ছিল যে আনটেন্টেড সার্টিফাইড লিস্ট আমাদেরকে দিন, ওয়েবসাইটে প্রকাশ করুন, তাহলেই হবে। তো এই প্রসঙ্গ যখন বারবার উঠতে থাকে, একটা সময় এরকম বলা হয় যে স্যালারি কারা পাচ্ছে। ভালো করে বুঝুন, ওনারা কিন্তু ডিরেক্ট বলছেন না যে এরা আনটেন্টেড বা এরা টেন্টেড, যে আপনাদেরকে স্যালারি কি বন্ধ হয়েছে? স্বাভাবিকভাবে হয়নি। তাহলে আপনাদের স্যালারি তো চলছে। হ্যাঁ, চলছে। কিছুজন তো এরকম আছে যাদের স্যালারি বন্ধ হয়েছে, হ্যাঁ এটাও আমরা জানি কিছুজন হয়েছে, বা কার হয়েছে এটা আমরা কিন্তু বলতে পারবো না। এটা কিন্তু বলা মানে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে কার কার স্যালারি বন্ধ আছে এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না, কারণ এই ব্যাপারে আমরা তথ্য দিতে পারি না। আদৌ সে গোপনে টাকা পাচ্ছে কিনা আমি কি করে জানবো? অনেক টেন্টেড রয়েছে, স্কুলে যাচ্ছে হয়তো, এটাও তো হতে পারে। সেই ব্যাপারে আমরা বলতে পারবো না কে টেন্টেড বা কে আনটেন্টেড, কে স্যালারি পাচ্ছে কে পাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে কিছু জন পাচ্ছে কিছু জন পাচ্ছে না। তো এটা ওনারা বলো যারা পাচ্ছে তারা কে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু উনি এখনো ক্লিয়ার করতে চাইছেন না বিষয়টা, ক্লিয়ারলি আনটেন্টেড এই কথাটা ওনারাও বলতে রাজি নন। তো সেটা একটা আলোচনা হলো। যেহেতু আমরা এই লিস্ট বারবার চাওয়ার পক্ষে, ওনাদেরকে বারবার বলছি, একটা সময় ওনারা বলতে শিক্ষা সচিবই বলেছিল এই কথাটা, যে আপনাদেরকে এই লিস্ট যদি আমরা প্রোভাইড করে দিই তাহলে কি আপনারা বেঁচে যাবেন, এটা কি আপনারা মনে করেন? তাহলে এক কাজ করুন, আপনারা দায় নিন, আমরা লিস্টগুলো দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা লিস্ট নিয়ে তাহলে যা করবেন করুন। যদি এখান থেকে কিছু হয় বা আপনারা হেরে যান তাহলে আমরা কিন্তু কিছু বলতে পারবো না বা আমরা দায়িত্ব নেব না। পুরোপুরি এটা কিন্তু এক ধরনের মানে ব্ল্যাকমেল বলা যেতে পারে, যে বারবার চাইছেন তাহলে এটা নিয়ে আপনারা খুশি হন, যে যা হবে সেটা আমরা তারপরে আর বলতে পারবো না। তো এটাও তো হতে পারে না, কারণ দুর্নীতি করেছেটাকে। তো সেখানে আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে ওনারা যে চলে যাবেন এটা হতে পারে না। তো সেটাও কিন্তু খুব ভালোভাবেই বোঝানো হয়েছে। যারা সেখানে উপস্থিত ছিল 25 জন, প্রত্যেকেই খুব সুন্দরভাবে সেগুলো কাউন্টার করেছে, এবং আমাদের দাবিগুলো কিন্তু খুব ভালোভাবে তুলে ধরেছে যে এই লিস্ট পেলে আমরা যে জিতে আসবো এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না, বা এখানে যে আমরা হেরে যাব এর সিওরিটিও কিন্তু নেই। হ্যাঁ, এটা একটা কিন্তু পজিটিভ দিক আমাদের জন্য হতে পারে। তাহলে আপনারা কেন দেবেন না? এটা আপনাদের দেওয়া উচিত, এবং আজকে আমাদেরকে দিতে হবে, আজকে এখানে দিতে হবে। না হলে কিন্তু আমরা এখান থেকে বেরোবো না। বাইরে যারা আছে তারা কিন্তু এখান থেকে এক পাও নড়বে না, এখানেই থাকবে। এই লিস্ট না নিয়ে কিন্তু আমরা যাব না। যখন একই কথা বারবার ওঠে, কারণ আমাদের দাবিটা কিন্তু স্পষ্ট ছিল। সেই সঙ্গে আরো একটা দাবি আমি বলবো, সুমন বিশ্বাস যে দাবিটা অনেক আগে থেকে করে আসছেন, 22 লক্ষ ওএমআর, সমস্ত ওএমআর যোগ্য অযোগ্য, নট কল ফর ভেরিফিকেশন, ওয়েটিং, প্রত্যেকের ওএমআর পাবলিক ডোমেনে দিতে হবে। এই যে দাবি, এটাও কিন্তু করা হয়েছিল। যদিও এইরকম একটা কথা আমরা পেয়েছিলাম যে হয়তো ওএমআর নেই, ওএমআর তো আমাদের কাছে নেই বা কিছু নেই, এইরকম একটা কথা ওনারা বলেছিলেন। কিন্তু যখনই বলেছিলেন তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি ওএমআর না থাকে
তাহলে অযোগ্য যাদেরকে চিহ্নিত করা হয়েছে কোন বেসিসে করা হয়েছে? কোন একটা তথ্যের ভিত্তিতে তো অযোগ্য প্রমাণ করা হয়েছে, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে প্রুফ, সেটা হচ্ছে ওএমআর। তাহলে ওএমআর নেই এই কথাটা কেন আসছে? অবশ্যই ওএমআর আছে আপনাদের। যদি না থাকে, যার ভিত্তিতে অযোগ্য প্রমাণ করেছেন আপনারা, সেই তথ্যের ভিত্তিতে যোগ্য নির্বাচিত করে সার্টিফাইড লিস্ট দিন। কিন্তু ঘুরে ফিরে সে একই কথা, যে লিস্ট দিলেই কি আপনারা বেঁচে যাবেন? না, আমরা বাঁচবো না, কিন্তু এই লিস্ট আমাদের চাই, সেই দাবি জোর গলায় রাখা হয়েছে। এই নিয়ে বাকবিতণ্ডা অনেকক্ষণ চলে, এক এক সময় এক একজন চলে যান, আরেকজন আসেন, এইভাবে কিন্তু আলোচনাটা চলেছে। মেনলি আমাদের শেষ পর্যন্ত অনেকক্ষণ শিক্ষা সচিব আমাদের সঙ্গে অনেকক্ষণ টাইম দিয়েছিল, লাস্টে প্রায় 40 থেকে 50 মিনিট উনি আমাদের সঙ্গে বিষয়গুলো জেনেছেন। আরও একটা বিষয় যেটা না বলাই নয়, উনি একজন ছিলেন, দেখবেন দৃষ্টিশক্তিহীন একজন শিক্ষক ছিলেন, রবীন্দ্রনাথ বাবু আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তো উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলেছিলেন, খুব ভালো একটা কথা, যে দৃষ্টিশক্তিহীন যে সমস্ত শিক্ষকরা রয়েছে, শুধু দৃষ্টিশক্তি নয়, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলতে পারেন যারা আছে, তাদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের বাধা বিপত্তি সামনে আসে। তাদের রাইটারের প্রয়োজন হতে পারে, এমনকি কিছু কিছু পরীক্ষায় রাইটার ঠিক হলেও শেষ পর্যন্ত রাইটারের অভাবে অনেকেই পরীক্ষা দিতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রাইটার পাবো বা সঠিক রাইটার পাবো, শেষ সময় আদৌ সেটা অ্যালাউ হবে কি হবে না, এই ব্যাপারে আমরা তো কিছুই জানি না। সেক্ষেত্রে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়াটা সম্ভব নয়, এবং এই বিষয়টা কিন্তু নোট করেছেন। জানি না ওনারা এটাকে কতটা পজিটিভলি দেখবেন। আরও একটা বিষয় উঠেছে, যদিও আমি এখানে লাইভ এই কথাটা সেইভাবে বলবো না, কিন্তু এটা আপনারা বুঝে নেবেন আশা করি, যে যদি আমরা যারা প্রকৃত যোগ্য, যদি এই চাকরি না থাকে, তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে আর আমরা কি আকার ধারণ করতে পারি, নিশ্চয়ই ফিল করতে পারছেন। কারণ আমাদের কিন্তু মরার আর কোনো জায়গা নেই, কারণ আমরা তো অলরেডি মরে গেছি। তাহলে আমাদেরকে আবার কে মারবে? আমাদের কাছে কিন্তু সেই ভয়টা কিন্তু থাকবে না, সেটা কিন্তু বোঝানো হয়েছে। নিশ্চয়ই আপনারা যারা বুদ্ধিমান রয়েছে নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন আমি কি বলতে চাইছি। তো যাই হোক, ওনাদের মতো করে বললেন যে এরকম চরম সিদ্ধান্ত কেউ নেবেন না। নিশ্চয়ই আমরা দেখছি এবং আমরা চেষ্টা করব রিভিউ থেকে আপনাদেরকে বাঁচানোর। কতটা কি হবে সবটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে, সবটাই বিচারাধীন বিষয়, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। কারণ আপনাদের যা পরিস্থিতি সেটা আমরাও ফিল করছি, এবং সেই জন্য বারবার আপনাদের সঙ্গে বসার চেষ্টা করছি, সমাধান পাওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন, সেটা বলেছে। বিষয় হলো, ওনাদেরকে এটা বলা হয়েছে যে আপনাদের বড় বড় উকিল রয়েছে, লয়ার রয়েছে, আপনাদের শিক্ষা সেল রয়েছে, তো সেখানে আপনারা নিজেরা আলোচনা করে তো সিদ্ধান্ত নিতে পারেন যে কিভাবে গেলে যোগ্যদেরকে আপনারা বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যে সমস্ত পয়েন্ট অফ ভিউ আছে সেইগুলো দিয়েই যে আপনারা বাঁচাতে পারবেন এর তো কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই। তাছাড়া এর আগেও বিভিন্ন ধরনের প্রস্তাব আপনাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই আপনারা মানেননি। যেমন আপনারা বলেছিলেন যে আপনাদের লয়ারের সঙ্গে যোগ্যদের লয়ারের একটা মেলবন্ধন তৈরি করা হবে, একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে, সেটা আপনারা করেননি। কয়েকবার আপনারা বলেছেন যে করবে, একাধিকবার বলেছিলেন, কিন্তু সেটা এখনো হয়নি। তো উনি একটা কথা বলেছিলেন যে সুপ্রিম রায় আসার পর সুপ্রিম কোর্টেই আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম আপনাদের লয়ারের সঙ্গে আমাদের লয়ার মিট করার, এবং সেখানে কথা হয়েছে, যেটা আমি বেরিয়ে এসে এই মাইকে বলেছিলাম। এবং সেখানে লয়ারের সঙ্গে মিটিং হয়েছিল, সরকারের লয়ারের সঙ্গে চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছে তাদের কোন একটা গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। তো সেটা সেখানে স্পষ্ট হয়ে যায় যে টেন্টেড যারা রয়েছে, তাদের যে উকিল রয়েছে, তাদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছিল প্রথম দিন সুপ্রিম কোর্টে রায় আসার পরে, সেই দিনই আলোচনা হয়েছে। কতটা ভয়ঙ্কর সিচুয়েশন নিশ্চয়ই বুঝতে পারছেন।
মানে ওনারা টেন্টেড কারা আনটেন্টেড কারা সেটা খুব স্পষ্টভাবে জানেন যে কাদের সঙ্গে বসতে হবে আর কাদের সঙ্গে বসা যাবে না। কারণ সুপ্রিম রায়ের এই সিদ্ধান্তের পর সঙ্গে সঙ্গে যদি বাই চান্স টেন্টেডরা প্রেস মিট করে কারো কারো নাম বলে দেয়, যদি তাদের কাছে প্রমাণ থাকে সেইগুলো প্রকাশ্যে চলে আসবে, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে আগে এদের সঙ্গে আলোচনাটা করা যাক, এদেরকে শান্ত করা যাক এবং এদেরকে প্রতিশ্রুতি দেওয়া যাক যে তোমাদের বাবা কিছু হবে না, আমি তো রয়েছি। চুরি তো একবার করেছি, তোমাদের জন্য আবারও চুরি করব, কোনো চিন্তা নেই, আমি আছি বা আমরা আছি। চুরি তো করেছে স্কুল সার্ভিস কমিশন। আমি বারবার একটা কথা বলি, স্কুল সার্ভিস কমিশনই চুরি করেছে এবং সেখানে সহযোগিতা করেছে আরো অনেকে, স্পষ্টভাবে এটা আমি জানি। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে 53 নাম্বার কে তুলেছিল? আপনি বা আমি, যারা যোগ্য চাকরিহারা, আমি গিয়ে তার যে কম্পিউটার, যে সার্ভার, সেই সার্ভার অপারেট করার ক্ষমতা কি আমার আছে? কোনো নেতার আছে? কার আছে? যার এখতিয়ার রয়েছে সে সার্ভার হ্যান্ডেল করার, সেই এই নাম্বার চেঞ্জ করেছে। কে করেছে? যাদের কাছে অথরিটি আছে, এই সার্ভার অ্যাক্সেস করতে পারে, তারাই করেছে। তাদের মধ্যে কেউ না কেউ করেছে। এখন সেখানে হেল্প করেছে কেউ না কেউ বাইরে থেকে, কেউ কেউ জেল খাটছে আমরা জানি, তারা হেল্প করেছে। শুধু তারা নয়, তাদের সঙ্গে একটা এত বড় দুর্নীতি কখনোই কয়েকজনের মাধ্যমে হতে পারে না। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই দুর্নীতি হয়েছে এবং আগামী দিনে যে পরীক্ষা হবে বলে প্রিপারেশন নিচ্ছে সরকার, সেখানে আরো চরমতম দুর্নীতি হবে। এর নমুনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। অনেকে ফোন করে বলছে বিভিন্ন জায়গায় এই দুর্নীতি কিন্তু আবার হবে বলে মনে হচ্ছে। যদি সত্যি সত্যি এই দুর্নীতি আবারও হয় এবং সেই দুর্নীতির মাধ্যমে যদি আবারও পরীক্ষা হয়, তাহলে কি হতে পারে? ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। কেউ চাকরি পাবেন না জীবনে, কেউ না। আলোচনায় একটা কথা ওনাদেরকে স্পষ্ট করা হয়েছে, আগামী দিন যেরকম আসছে যদি আপনারা সমাধান না করেন, তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে। তার দায়ভার কে নেবে? হতে পারে কেউ মানব বোমা হয়ে যেতে পারে, এর দায়ভার কে নেবে? এরা তো পড়াশোনা, আমরা তো পড়াশোনা করে শিক্ষকতা পেশায় আসতে চেয়েছি। তো ওনারা বললেন না না না, এরকম কিছু ভাববেন না, একদমই ভাববেন না। আপনারা নিশ্চয়ই বোঝেন যে আমাদের কাছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের লয়ারকেও আমাদেরকে মান্যতা দিতে হচ্ছে, তার মাধ্যমে আমাদেরকে আবার রিভিউ যেতে হচ্ছে। সব কিছু আমরা পর্যালোচনা করে দেখছি, আমরা চেষ্টা করছি, যদি ভালো কিছু করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব, এটা ওনারা বলেছেন। এবং লাস্ট পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের দাবির মধ্যে যে মেন যে দাবি, যে আনটেন্ডেড লিস্ট সার্টিফাই করে দিন, তাহলে আমরা এখান থেকে আজকের মতো চলে যাব, না হলে আমরা যাব না। এইটুকুই মেনলি কথা হয়েছে। বিভিন্নভাবে একই দাবি আমরা উপস্থাপন করেছি, তার সঙ্গে হয়তো আরো দু একটা দাবি উঠেছে, হয়তো সেইভাবে হয়তো অতটা আলোচনা সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে ওইভাবে উপস্থাপন করাটা তো সম্ভব নয়। যেটুকু মনে হলো আমার সেটুকু বলেছি। হ্যাঁ, যেটা না বলার নয় অবশ্যই, যেটার জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের বিতর্ক আমরা দেখলাম, আমি আশা করেছিলাম এইরকম কোনো বিতর্ক আসবে, এটা আমি ভাবিনি। কারণ ভেতরে কালকের আলোচনায় যেটুকু হয়েছে তাতে কিন্তু এরকম কখনোই আমার মনে হয়নি সেখানে কোনো সেটিং বা কিছু এরকম কোনো বিষয় আমার মনে হয়নি। এটা ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লেগেছে। লড়াইটা তো আমরা সবাই করছি, প্রত্যেকের লড়াইকে আমি কুর্নিশ জানাই। যারা যোগ্য চাকরিহারাদের জন্য লড়াই করছেন প্রত্যেকে কুর্নিশ জানাই, তার কারণ তারা সাহস নিয়ে সামনে এসেছে। কারণ এই যে 19,000 সামথিং, আমরা 19,000কে সামনে দেখতে চেয়েছিলাম, কিন্তু 19,000 তো আসেনি, মুষ্টিমেয় কয়েকজন সামনে এসেছে। তো এই সামনে আসার সাহসটা সবাই দেখাতে পারে না, সামনে আসতেও পারে না, আসতে চায় না। তো যারা সামনে এগিয়ে এসেছে, যারা লড়াই করছে, তাদেরকে কুর্নিশ জানাই প্রত্যেককেই। কারণ যোগ্যতার স্বার্থে যারা লড়াই করবে কেউ কারো বিরোধী নয়। কোনো মতানৈক্য হতে পারে, ব্যক্তিগত অভিমান হতে পারে, ব্যক্তিগত অভিমান ব্যক্তিগত স্তরে রাখা ভালো, ব্যক্তিগত স্তরেই সেটা যদি সম্ভব মিটিয়ে নেওয়া ভালো, কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে লাইভে এইগুলো আমার মনে হয় শোভা দেখায় না।
আমরা যেহেতু শিক্ষক, মতনৈক্য হতেই পারে, কিন্তু এইরকম কিছু আমার মনে হয় না হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে কখনোই মেনে নিতে পারিনি, বা এটা আমার খুব খারাপ লেগেছে। হতেই পারে মতনৈক্য, কিন্তু এটা কখনোই আশা করব ভবিষ্যতে যেন এরকম না হয়। প্রত্যেকের কাছেই আমাদের রিকোয়েস্ট থাকবে যে এরকম করবেন না। এতে বাকি যারা রয়েছে, যারা হয়তো সঙ্গে ছিলেন না, বা যারা যোগ্য চাকরিহারা নয়, তার বাইরের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের এই দুঃখে তারাও মর্মাহত, যারা সবসময় খবরের আপডেট নিতে ব্যস্ত বা তারা আপডেট নিচ্ছেন, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে যে এরা নিজেদের মধ্যে কি দেখাতে চাইছে, এরা আসলে কাদের জন্য লড়াই করছে। নিজেরাই যদি লড়াই করি, তাহলে এখানে কিন্তু সমাধানের জায়গায় আমরা যে গণ আন্দোলনের কথা বলছি বারবার, এই গণ আন্দোলন এমনিতেই আমরা শিক্ষকরা সমাজের শত্রু, জাত শত্রু। সেই জায়গাটা, সেই মিথটাকে আমাদের ভাঙার সময় তো এটাই। তাতে যদি আমরা আরও প্রকাশ্যে এই সমস্তগুলো করি, তাহলে আমার মনে হয় না ভালো কোনো দিক আমরা দেখতে পাবো। তো এইগুলো আমার মনে হয় উচিত নয়। এইগুলো প্রত্যেকের আরও গুরুত্ব দেওয়া উচিত, এবং একসঙ্গে লড়াইটা হোক। হয়তো আন্দোলনগুলো তো একসঙ্গেই হবে, কোনো অসুবিধা নেই, কারণ যোগ্যতার স্বার্থে যারাই লড়াই করবে প্রত্যেকে আসুন। আইনি লড়াই হয়তো একটু আলাদাভাবে হতেই পারে, সেটা আলাদা বিষয়। এইটুকুই আমার বলার। যারা কোশ্চেন করেছেন সেই বিষয়গুলো আমি একটু দেখে নেব, যদি কিছু বলার থাকে সেগুলো অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন কারো থাকলে করবেন, আমি যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু বলছি। অসীম আকরাম, আচ্ছা, আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন, লাইভের মধ্যে আমি বলেছি। এবং শেষে আমার পয়েন্ট অফ ভিউ বলবো যে আলটিমেট আমার ব্যক্তিগত কি মনে হয়েছে, তারা লিস্ট দেবে কি দেবে না সেটা আমি লাস্টে বলছি, তারপরে আমি শেষ করব। ভুল না আভাস, এটা এই জাতির কোনো ধৈর্য নেই, একদম এক্স্যাক্টলি। আচ্ছা, এই কোশ্চেনটা রিভিউ কি অ্যাকসেপ্ট হয়েছে? এই কোশ্চেনটা বারবার শুনতে শুনতে আমি আর কত উত্তর দেব বলুন। প্রত্যেকে আপনারা বুঝছেন যে রিভিউ অ্যাকসেপ্টের ব্যাপারটা ঠিক সেরকম নয়। রিভিউ অ্যাকসেপ্টের এগুলো বলতে গেলে লাইভ অনেক দীর্ঘায়িত হবে, যদি আমি বলছি যেহেতু কোশ্চেনগুলো করেছেন। রিভিউয়ের 3টে স্টেপ মনে রাখবেন। এক হচ্ছে সরাসরি রিজেক্ট হয়ে যাওয়া, নেক্সট হচ্ছে আংশিক কিছু পরিবর্তন করে রায়দান, আর নাম্বার 3 হচ্ছে ওপেন কোর্টে নিয়ে আসা। ওপেন কোর্টে এলে আপনি আপনার উকিলকে দিয়ে কিছু বলতে পারবেন, আর ওপেন কোর্টে যদি না আসে, তাহলে আপনার পক্ষ থেকে আপনার উকিল সেখানে কোনো আর্গুমেন্ট করতে পারবে না, কিছু বলতে পারবে না। এক্ষেত্রে জাজরা যে সিদ্ধান্ত নেবে সেটা আপনাকে মেনে নিতে হবে। সোজা কথা হচ্ছে এটা। পজিটিভ না নেগেটিভ সেই ব্যাপারে কেউ আপনাকে বলতে পারবে না, কারণ রিভিউয়ের বিগত ইতিহাস যেটুকু বলে তাতে ম্যাক্সিমাম সময় রিজেক্ট হয়ে যায়। খুব স্পেশাল কেস হলে সেক্ষেত্রে সেগুলো হয়তো ওপেন কোর্টে আসে। তো আমাদের এটা যে স্পেশাল কেস নয় সেটা নয়, আমাদের এটা এলেও আসতে পারে। কিন্তু এই নিয়ে আমি বলতে পারবো না আসবে কি আসবে না, কারণ আজকে আমি যেটা বলবো কালকে সেটা উল্টো হতেই পারে। কারণ আইনি বিষয়ে আমরা কতটা কি জানি, যেখানে উকিলরা নিজেরাই বলতে পারছে না, আমরা তো ছোট মাথার মানুষ, আমরা কি বলবো বলুন। রিভিউ নিয়ে পজিটিভ, ওনারা দেখুন লিস্ট দেবেন কি দেবেন না এইটা কিন্তু কনফার্ম করেননি, সেই জন্য রিভিউ নিয়ে ওনারা পজিটিভ। এই ব্যাপারটাকে খুব যে ভালোভাবে ওনারা এস্টাবলিশড করেছেন এটা নয়, এরকম কিছু ওনারা বলেননি। ওনারা বলেছেন আমরা চেষ্টা করব, আমরা দেখব, আমরা আমাদের দিক থেকে ভালোভাবে চেষ্টা করছি, আমরা আমাদের যতটা ক্ষমতা আমরা চেষ্টা করব, এটা বলেছেন। কিন্তু আদৌ ওনারা লিস্ট প্রোভাইড করবেন কি না বা কিভাবে চেষ্টা করছেন এটা তো আমরা সেভাবে জানতে পারছি না, বা ওনারা ব্যাপারটাকে তো ডিটেলস ওইভাবে বাইরে বলবেন না, বলা সম্ভবও নয়। কারণ আইনি পথে কোন দিকে এগোচ্ছে সেটা আগে থেকে তো বলাটা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য সেইভাবে কিন্তু আমরা বলতে পারবো না যে ওনারা পজিটিভ নন, একদম এটা নয়। কিন্তু পজিটিভ আবার যে এখান থেকে যে হবেই এই আশাবাদী কিন্তু কেউ নয়, আমরা নিজেরাই তো নয় যে রিভিউয়ের মাধ্যমে বিশাল কিছু হয়ে যায়, এই ধারণাটাই তো নেই মানে রিভিউয়ের ইতিহাসে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পজিটিভ হতেই পারি,
কিন্তু বিশাল পজিটিভ হয়ে গেলাম যে এখান থেকে আমরা বেঁচে ফিরে আসব, এই ধারণাটুকু আমার মনে হয় আপাতত রাখা উচিত নয়। তার কারণ প্রত্যেকটা রায় যখন আমাদের এগেনস্টে চলে যাবে, মানে যদি রিভিউ কিছু না হয়, তখন আমরা খুব ভেঙে পড়বো। সেই জন্য হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, এটা ধরে আমাদের এগোনো উচিত। নেক্সট হচ্ছে রিপোর্ট তালিকা এখনো পরিষ্কার হয়নি, কেমন যারা সিটিং করেছে নাম সামনে আসবেন, বললেন যে সেটা কবে আসবে। মুরাদ শেখ, আপনি যেটা লিখেছেন সে লেখাটা, আপনার উদ্দেশ্যটা একটু আলাদা, সেটা আপনার লেখা দেখেই বোঝা যাচ্ছে। কারণ সে ভাষাগত যে বিষয়টা আপনি লিখেছেন, আপনার এই উত্তর দিতে আমি রাজি নই। আলোচনা থাকতে পারে, বলার থাকতে পারে, তো সেটা আমার মনে হয় ভদ্রতা বজায় রাখা উচিত। আচ্ছা, যে বাজাকে উকিল রাখা হবে, মেন কথা দেখুন, আর্গুমেন্ট তো উকিলে করবে এবং উকিলকে বোঝানোর দায়িত্ব আমাদের বা আপনার। উকিলকে বোঝাতে হবে এবং সে উকিলকে সঠিকভাবে আর্গুমেন্ট করতে বলতে হবে, তাহলে অবশ্যই আমাদের জয় ফিরে আসবে। আন্দোলন, ভয়ঙ্কর আন্দোলন দরকার, আরো ভয়ঙ্কর আন্দোলন দরকার। কিন্তু একটা বিষয়, আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ, আমাদের একটা আলাদা মুখ রয়েছে, আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা কিন্তু হিংসাত্মক আন্দোলন করতে পারি না, এটা শোভা পাই না। সেই জন্য সমস্ত কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, কি করা উচিত আর কি করা উচিত নয়। হ্যাঁ, গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে একজন প্রতিনিধি ছিলেন, ওনারা ওনাদের বক্তব্য খুব ভালোভাবেই উপস্থাপন করেছেন। কিন্তু আপনি যে কোশ্চেনটা করেছেন, রাজু বলে যিনি আছেন স্যার, তো ভাতাটার ব্যাপারে কিন্তু দেখুন, কোর্টের যেহেতু অর্ডার আছে, ওনারা বারবার একটা কথাই বলছেন, আইনগত দিকে যেভাবে যাবে সেইভাবে ওনারা এগোবেন। কিন্তু আইনগত দিকে এগোলে তাহলে আপনার কেন টার্মিনেট করছেন না? এই বিষয়টা যখন ওনাদেরকে বলা হচ্ছে, তখন কিন্তু বিষয়টা ওনাদের নেগেটিভে চলে যাচ্ছে, আর তখনই ব্যাপারগুলোকে ওনারা ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে। ব্যাপারটা হচ্ছে এইরকম চলছে। রিভিউ নিয়ে অগ্রগতি, দেখুন রিভিউ নিয়ে অগ্রগতি এই সপ্তাহে হয়তো জানা যেতে পারে, হয়তো সামনের সপ্তাহে উঠতে পারে। কিন্তু উঠতে পারে এটাও কিন্তু আমি আমার দিক থেকে বললাম, এর কিন্তু কোনো সারবত্তা নেই, মানে এটা আমার প্রেডিকশন। উকিলদের কাছ থেকে এখনো সেরকম কোনো ইয়ে পাওয়া যায়নি ডেট যে এই সময় উঠতে পারে। তবে আশা করা যাচ্ছে মোটামুটি ধরেন 25 তারিখের আগে উঠতে পারে, মেবি, জানি না। এই প্রসঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, যখন আমাদের আলোচনা মোটামুটি হয়ে গেছিল, তখন প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকের মত নেওয়া হয়েছে, প্রত্যেকের মত নেওয়া হয়েছে, একজনও বাদ ছিল না, যে এই যে দাবি রাখা হচ্ছে আনটেন্টেড সার্টিফাইড লিস্ট, এতে আপনাদের কার কার মতামত কি আছে, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং প্রত্যেকেই সেটাকে সমর্থন করেছে, আমিও সমর্থন করেছি। প্রত্যেক আরও কিছু বিষয় হয়তো ইনক্লুড করার থাকলে সেগুলো তারা বলেছে। আমি দুটো বিষয় ইনক্লুড করার কথা বলেছিলাম, মানে সবাইকে ভাবার জন্য বলেছিলাম যে আপনারা ভাবুন, যদি এটা বলা যায় বা এটা রাখা যায়, এটা ভালো কিছু হবে কিনা। সেটা হলো, এটা সব শেষে হয়েছিল যে রিভিউ কবে উঠবে আপনি জানেন না, আমি জানি না, কেউ তো জানি না। 7 দিন এক্সটেনশন হয়েছে, তার মধ্যে ধরুন রিভিউ উঠলো না, আর যদি ডেট এক্সটেনশন না করে তাহলে কিন্তু আবার সেই আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি, অনেকে হয়তো রেজিস্ট্রেশন করেছেন, টাকা পেমেন্ট করেননি, তো টাকাটা পেমেন্ট করে দেবেন। ফালতু যেহেতু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, পেমেন্ট না করে আর কি করবেন। তো বিষয় হলো, আমি এখনো ফর্ম ফিল আপ করতে চাইনি, এখনো চাই না। সেই জন্য প্রত্যেকের কথা মাথায় রেখে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চেয়েছি, 7 দিন যে এক্সটেনশন করেছেন তাতে আমাদের তেমন কিছু লাভ হওয়ার কথা না।
তো সেটাকে আরও এক্সটেনশনের কথাটা ভাবুন প্রত্যেকে, যদি প্রত্যেকে মত দেন বা ভাবেন যে এটা করা উচিত তাহলে করবেন, কারণ এক্সটেনশনটা অনির্দিষ্টকালের জন্য হওয়া উচিত। সুপ্রিম রায় আছে 31 ডিসেম্বর, প্রয়োজনে এক্সটেনশন করবে, কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেনশনটা আরও অনেক দরকার অনির্দিষ্টকালের জন্য। তার কারণ আমরা রিভিউ দেখবো, তারপরে প্রয়োজন হয় আরও কিউরেটিভ দেখবো, যা যা আইনি পদক্ষেপ আছে সব দেখবো আমরা, তারপরে আমরা এখানে সরবো। দরকার হলে সরকার এর করবে, আর মিডিল এক্সটেনশন চাইবে লাস্ট পরীক্ষার, যে আমরা কোনো কিছু করতে পারছি না, যে এখনো কেস রিভিউ চলছে বা কিউরেটিভে চলছে, এক্সটেনশন দিন। বারবার যাবে, এক্সটেনশন করবে আর থাকবে, তাতে যতদিন এগোবে এগোবে, ব্যাস এটাই তো স্পষ্ট। কারণ আমরা পরীক্ষা দিতে চাই না, সোজা কথা, আমরা এখনো পরীক্ষা দিতে চাই না, কারণ যে পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এটা ওনাদেরকে কিন্তু এটা বলা হয়েছে বারবার, যে এক একজনের বয়স 50 বছর বয়স, আপনি কি করে বলতে পারেন সে পরীক্ষা দেবে? সম্ভবিত নয়। যাই হোক, কথা আর বেশি বাড়ানো যাবে না, আমি কোশ্চেনগুলো একটু দেখে নিই, মোটামুটি শেষ। শিক্ষাকর্মীদের কথা অবশ্যই বলা হয়েছে স্যার, কারণ এখানে যোগ্য যারা হয়েছে, যে লিস্ট দেওয়ার কথা বলা হয়েছে, আনটেন্টেড যারা রয়েছে আর তাদের লিস্ট, সেখানে কিন্তু স্পেশালি এটা বলা হয়েছিল আলোচনায় যে আপনারা মানে আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডি, ওনার নামটা আমার মনে নেই, আমি খুব দুঃখিত, কারণ সবার নামটা মনে রাখাটা একটু মুশকিল। তো বলেছেন যে শুধু শিক্ষক শিক্ষিকা নয়, শিক্ষাকর্মী যারা আছে তাদের কথাও তো সবাই বলছেন, তো অবশ্যই লিস্ট এলে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছে, আমরা তো বলছি যে সমস্ত আনটেন্টেড রয়েছে সবার লিস্ট দিতে হবে, এই দাবিটাই কিন্তু করা হচ্ছে। সেই জন্য এটা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষাকর্মী যারা আছে তাদেরও যে যোগ্য আছে, তাদের যে যোগ্যদের লিস্ট, এই লিস্টও কিন্তু দিতে হবে। এবং এটা 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 বলে নিই, এটা যেহেতু মনে পড়লো, একে একে মনে পড়ছে যত আলোচনা হচ্ছে, যে এখানে বলা হয়েছিল যে কিছুদিন আগে দেখবেন বলা হয়েছিল যে একটা আনটেন্টেড শিক্ষাকর্মীদের লিস্ট সম্ভবত বিকাশ ভবনে পাঠানো হয়েছিল, যেটা আমরা খবরেও দেখেছিলাম এবং আমরা স্কুল সার্ভিস কমিশনের সূত্র মারফতেও জেনেছিলাম। তো সেই লিস্ট তো আপনাদের রেডি আছে, তাহলে সেই লিস্টটাও এখানে অ্যাড করে দিন এবং সেই লিস্টও দিয়ে দিন আমাদেরকে, এটাও কিন্তু বলা হয়েছিল। লিস্ট যে রেডি আছে এটা আমরা জানি, সেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে লিস্ট তৈরি আছে, উপর মহলের অর্ডার এলে আমরা লিস্ট পাবলিশ করব। তো এটা বলা হয়েছিল, উপর মহলটা কে সেটা বলুন, আপনারাও বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি উপর মহলকে, তো তাকে জিজ্ঞেস করে দিয়ে দিন না, কেন পাচ্ছেন না? তার মানে স্কুল সার্ভিস কমিশন কি স্বশাসিত সংস্থা নয়? মুখ্যমন্ত্রী তো বলেছিল যে স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত সংস্থা, তাহলে সে তো চাইলেই দিতে পারে, কিন্তু তার আবার উপর মহল দরকার হচ্ছে কেন? যদি দরকারই হয় উপর মহলের অর্ডার নিয়ে আসুন, দিয়ে দিন, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, আমাদের আর কোনো দাবি নেই। কিন্তু যখন আসল জায়গায় আমরা যাচ্ছি, ওনারা সেই জায়গাগুলোকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বারবার। নেক্সট কোশ্চেন, 28 তারিখের নবান্ন অভিযান কি যাবো স্যার? 28 তারিখে আমাকে দেখতে হবে কারা ডেকেছে, আমি এখনো সেইভাবে দুদিন দেখিনি বা দেখতে পাইনি, খুবই ব্যস্ত ছিলাম আমি। সেটা অবশ্যই দেখুন, যদি যোগ্যদের স্বার্থে হয়, আমি বলবো যোগ্যদের স্বার্থে যা হবে আমি আছি, আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করি যোগ্যদের স্বার্থে। নবান্ন অভিযান হয়েছিল সিএম এর সাথে মিটিং করার জন্য, যখন দেখলেন যে উনি নেই, তার মিটিং না করে ফিরে এলে আন্দোলন জোরদার হতো, করেই আন্দোলনের ঝাঁজ আপনারাই কমিয়ে দিয়েছেন। সবাই যখন দেখলাম মিটিং হচ্ছে না, 10 মিনিট পর বেরিয়ে গেছেন, সবাই ভেঙে পড়েছিল। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, একদম আতিউর রহমান, আপনি একদম ঠিক বলেছেন যে এখানে বলাই হয়েছিল, দেখুন সিএম থাকবেন বা সিএম এর সঙ্গে মিট হতে পারে, এটা কিন্তু বলা হয়েছিল। তো সেখানে গিয়ে যদি না থাকে, সেটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে, চিফ সেক্রেটারি কিন্তু স্টেটের হেডের মধ্যেই পড়ে, কারণ উনি সবসময় কিন্তু মুখ্যমন্ত্রীর পাশেই থাকেন। তো এই সমস্ত যে আলোচনাগুলো হয়,
সেই আলোচনায় অবশ্যই চিফ সেক্রেটারি সবসময় উপস্থিত থাকবেন এবং যে দাবিগুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা অবশ্যই হবে। এটা মাথায় রাখবেন, আলোচনা হবে না এটা নয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে সিএম ছাড়া আমরা যাব না, তো সেটা তাহলে আন্দোলনের যে স্থান সেখান থেকে ঘোষণা করতে হতো যে সিএমকেই বসতে হবে, তবেই হবে। সেটা কেন হয়নি সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, সরকারের মনোভাবটা আমি লাস্টে বলছি এবং সেটা আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলবো। নন্দিনী দে, আপনি বলছেন যে আপনাদের তো একটা লয়ারও ছিল না হাইকোর্টে, খুব তো কেস করলেন। বাহ, খুব ভালো বলেছেন। জানি না আপনি হাইকোর্টের কটা কেস দেখেছেন। হাইকোর্টের কেসগুলো একটু ভালো করে দেখুন, অবজার্ভ করুন, বুঝে যাবেন ফোরামের কোনো উকিল ছিল কি ছিল না। তর্ক করে লাভ নেই, না জানলে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের কোনো উকিল ছিল কি না। কারণ বলার ভঙ্গিমাটা অন্যরকম, মানে আপনি কটূক্তি করে বলছেন, এটা স্পষ্ট। নাই জানতে পারেন কে ছিল কে ছিল না। দিল্লি থেকে সিনিয়র অ্যাডভোকেট ফোরামের তরফ থেকে উপস্থিত ছিল, আপনি নাও জানতে পারেন। পিন্টু শেখ, হিংসাত্মক গান্ধীজিও কিন্তু স্বাধীনতা সংগ্রামী, তিনি কিন্তু হিংসাত্মক আন্দোলনের কথা বলেননি, কিন্তু গান্ধীজিকে আমরা সবাই মনে রেখেছি। পরিস্থিতি কেমন তার উপর সব কিছু নির্ভর করে, সুতরাং এই ব্যাপারে প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমরা সবাই শিক্ষক, এই ব্যাপারগুলো নিশ্চয়ই খুব ভালো বুঝি। বিমল কুমার বেরা, এও একজন চিটিংবাজ, একদম ঠিক বলেছেন। আপনার আপনার কোনো আইডিয়া নেই আমি কোন পরিস্থিতিতে আন্দোলনে গেছি, আপনার কোনো আইডিয়াই নেই। আপনি জেনে নেবেন ওখানে যারা ছিল আমি কোন পরিস্থিতিতে আন্দোলনে গেছি। শিলিগুড়ি গেছি বা বিভিন্ন আন্দোলনে উপস্থিত থেকেছি। চিন্ময়দাকে বলে এসেছি, কৃষ্ণগোপাল দা ওখানে ছিল তাকে বলে এসেছি, নাসিমুল ছিল তাকে বলে এসেছি, যারা যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে বলে এসেছি। মেহবুব সেখানে প্রেস মিটে ব্যস্ত ছিল। আমি আসার পর মেহবুব তারপর আমাকে কল করেছিল, মেহবুবের সঙ্গে কথা হয়েছে। কেন আমি এসেছি না জানলে জেনে নেবেন। আমি জানি না আপনার যোগ্য শিক্ষক কিনা, যাই হোক, বেশি কথা না বলাই ভালো আপনার সম্পর্কে। আর এটুকু বলে রাখি, আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে থাকলে আপনি বাড়ির বাইরে বেরোতে পারতেন না, ঠিক আছে? সম্ভব ছিল না আপনার পক্ষে বাড়ির বাইরে বেরোনো। যদি বিশ্বাস না হয় আমার বাড়িতে আসুন, আমি দেখিয়ে দেব। যাই হোক, মোটামুটি সমস্ত কোশ্চেন যেগুলো ছিল আমি দেখলাম। কালকের রায় কি হতে পারে, রায় তো আগে থেকে বলা যায় না, রায় আপনাকে কি করে বলবো, দেখা যাক কি হয় রায়, ওয়েট করুন। সবশেষে আমি আমার মতামত দিয়ে শেষ করব। সেটা হলো ব্যক্তিগত মতামত আমার, কেউ ভালো খারাপ আমি কাউকে যে আপনার ভালো লাগবে বলে আমি বলছি এটা নয়, আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। গভর্নমেন্ট এই লিস্ট কোনোভাবেই দিতে রাজি নয়, দেবে না বলে আমার মনে হয়েছে। এই রায় পেতে গেলে আইনি লড়াইকে জোরদার করতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এসে এই লিস্ট ওনাদের কাছে বের করতে হবে। আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে। সরকার টেন্টেডদের কথাটা কখনোই বাদ দিতে পারছে না, কোনো না কোনো কারণ হয়তো রয়েছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। সেই জন্য তাদেরকে কোনোভাবে বাদ দিতে পারেনি এবং এখনও পাচ্ছে না, ভবিষ্যতেও হয়তো পারবে না। যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে যদি টেন্টেড আনটেন্টেড ভালোভাবে একেবারে আলাদা হয়ে যায়, কারণ এখনও আনটেন্টেডের সঙ্গে টেন্টেড কোথাও না কোথাও এখনও কিন্তু যুক্ত হয়ে আছে, ওই লিঙ্কিংটাকে ভাঙতে হবে এবং সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে হবে। যেদিন ওই লিঙ্কিং ভেঙে যাবে সেদিন কিন্তু সুপ্রিম কোর্টে আনটেন্টেডরা আনটেন্টেড হিসাবে আর্গুমেন্ট করতে পারবে,
তাদেরকে ওই টেন্টেডের জায়গাটায় আর থাকবে না। সেদিন কেসটা হয়তো 30% সলিউশন হয়ে যেতে পারে। তো সেটা আদৌ হবে কিনা সেটা আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে আসতে হবে। যদি আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আসতে পারি, অবশ্যই আমরা সমাধান পাবো। তখন স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তারা তাদের তথ্য অবশ্যই দেবে যদি কোর্টের অর্ডার থাকে। যাই হোক, আগামী দিনে লড়াই চলবে, লড়াই চালাতে হবে। অবশ্যই আমরা জিতবো, যারা যোগ্য আমরা বিশ্বাস করি। আমরা কোনো অন্যায় করিনি, দুর্নীতি করিনি, আর এই লড়াই থেকে আমরা সরছি না। লড়াই কিন্তু আমরা চালিয়ে যাব। যারা পড়ছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন, কিন্তু আপনাদেরকে রাস্তায় কিন্তু নামতে হবেই, না হলে কিন্তু কোনো উপায় নেই। পড়বেন, পড়ুন, ঠিক আছে, কিন্তু আন্দোলন যখন হবে, যেখানে হবে, যে অবস্থায় থাকবেন সেখানে আসবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আন্দোলন ঘরে বসে হয় না, আইনি লড়াই ঘরে বসে হয়। কারণ আইনি লড়াইটা কেউ একজন হয়তো করে দিচ্ছে, আপনি তো ফান্ড সাপোর্ট করলেন, কিন্তু আন্দোলন কেউ একজন রাস্তায় নেমে গেল, আপনি ঘরে বসে সাবাস দিলেন, বাহবা দিলেন, এইভাবে কিন্তু আন্দোলন হয় না। সেই জন্য আন্দোলনের জন্য রাস্তায় নামবেন, অবশ্যই নামবেন। আর আইনি লড়াইয়ের জন্য যেভাবে পারেন আপনার সঙ্গে থাকবেন। আশা করা যায় ভালো কিছু হবে। সকলকে ধন্যবাদ। অনেক রাত্রি হয়েছে, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই কিন্তু দীর্ঘায়িত হবে। ধন্যবাদ সকলকে।